আড্ডা, সৈয়দ মুজতবা আলী। আড্ডা সম্বন্ধে সম্প্রতি কয়েকটি উত্তম উত্তম লেখা বাংলায় বেরোনোর পর ইংরেজিতেও দেখলুম আড্ডা হামলা চালিয়েছে। চণ্ডীমণ্ডপের ভস্মাজ এবং জমিদার হাভেলির মৌলবি যেন হঠাৎ কোট পাতলুন কামিজ পরে গটগট করে স্টেটসম্যান অফিসে ঢুকলেন। আমার তাতে আনন্দই হলো, কিন্তু এ সম্পর্কে একটি বিষয়ে আমার কিঞ্চিত বক্তব্য আছে। আড্ডাবাজরা বলতে চান বাংলার বাইরে নাকি আড্ডা নেই। কথাটা ঠিকও ভুলও, তুলনা দিয়ে নিবেদন করছি। সিন্ধু নদ উজিয়ে যে মাছ ধরা পড়ে তার নাম পাল্লা, অতি উপাদেয় মৎস্য। নর্মদা উজিয়ে ভরত শহরে যে মাছ ধরা পড়ে তার নাম মদার, সেও উপাদেয় মৎস্য। আর গঙ্গা পদ্মা উজিয়ে যে মাছ বাঙালিকে আকুল উতলা করে তার নাম ইলিশ। খোট্টামুল্লুকে পৌঁছানোর পর তার নাম হয় হিলসা। উপর্যুক্ত সর্বমৎস্য একই বস্তু, দেশভেদে ভিন্ন নাম। তফাৎ মাত্র এইটুকু যে সর্ষে বাটার ফালি ফালি কাঁচা লঙ্কা দিয়ে আমরা যেরকম ইলিশ দেবীর পুজো দিই, বাদ বাকিরা ওরম ধারা পারে না। অর্থাৎ আড্ডা বহু দেশেই আছে, শুধু আমাদের মতো তরিবধ করে রসিয়ে রসিয়ে চাকতে তারা জানে না। অপিচ ভুললে চলবে না, সিন্ধিরা আমাদের সর্ষে ইলিশ খেয়ে নাক ছিটকে বলেন, কি উন্ডা চিজকে বরবাদ করে দিলে। ভিগু কচ্ছের মহাজনগণও সিন্ধির রান্না পাল্লা খেয়ে আল্লাহ আল্লাহ বলে রোদন করেন। কে সূক্ষ্ম নিরপেক্ষ বিচার করবে? এই যে রসবস্তু, এবং আমার মতে ভোজন রস সর্বরসের রসরাজ। তাই কায়রোর আড্ডাবাজরা বলেন একমাত্র তারাই নাকি আড্ডা দিতে জানেন। কায়রোর আড্ডা কখনো কোনো অবস্থাতেই কারো বাড়িতে বসে না। আড্ডাবাজরা বলেন তাতে করে আড্ডার নিরপেক্ষতা কিংবা বলুন গণতন্ত্র লোপ পায়। কারণ যার বাড়িতে আড্ডা বসলো তিনি পানটা, আঁশটা, খিচুড়িটা, ইলিশ ভাজাটা ফিরি দেন বলে তাকে সবাই যেন একটু বড্ড বেশি তোয়াজ করে। আড্ডা গোত্রের মিশরী নিকষী মহাশয়রা বলেন বাড়ির আড্ডায় মেল মেলে না। অপিচ পশ্য কোনো কাফেতে যদি আড্ডা বসে তবে সেখানে কেউ কাউকে খয়ের খা বানাতে পারে না, যেন পুরীর মন্দির। জাতফাত নেই, সব ভাই, সব বেরাদর। এবং সবচেয়ে বড় কথা, বাড়ির গিন্নি মুখ পোড়া মিনসেরা ওঠে না কেন, কখনো শুনিয়ে কখনো আভাস ইঙ্গিতে জানিয়ে অকারণে অকালে আড্ডার গলায় ছুরি চালাতে পারেন না। তার চেয়ে দেখো দেখিনি দিব্যি কাফেতে বসে ঘন্টার পর ঘন্টা কাটিয়ে দিচ্ছ, পছন্দবাপিক মমলেট কাটলেট খাচ্ছ, আড্ডা জমজমাট ভরভরাট, কেউ বাড়ি যাবার নামটি করছে না, কারো গিন্নি এসে উপস্থিত হবেন সে ভয়ও নেই। আর চাই কি? 90% কায়রোবাসী আড্ডাবাজ এবং তার 10 আনা পরিমাণ অর্ধেক জীবন কাটায় কাফেতে বসে আড্ডা মেরে। আমাদের আড্ডা বসতো কাফে দা নীল বা নীল নদ কাফেতে। কফির দাম 6 পয়সা, ফি 75, রাবড়ির মতো ঘন, কিন্তু দুধ চাইলেই চিত্তির। সবাই কালো কফি খায়, তাই দুধের কোনো ব্যবস্থা নেই। কিছু ঘাবড়াবেন না, দুদিনেই অভ্যেস হয়ে যাবে। কালো কফি খেলে রং ভি ফর্সা হয়। আমাদের আড্ডাটা বসতো কাফের উত্তর পূর্ব কোণে, কাউন্টারের গা ঘেঁষে। হরেক জাতের চিড়িয়া সে আড্ডায় হার ওয়াক্ত মজুদ থাকত। রমজাদ বে আর সাজ্জাদ এফেন্দি খাঁটি মিশরি মুসলমান, ওয়াহাব আতিয়া কপ্ট খ্রিস্টান, অর্থাৎ ততোধিক খাঁটি মিশরি, কারণ তার শরীরে রয়েছে ফারাওদের রক্ত। জূর্ণ ফরাসি, কিন্তু কপুরুষ ধরে কায়রোর হাওয়া বিষাক্ত করছে কেউ জানে না। অতি উত্তম আরবি কবিতা লেখেন, আর সে কবিতার আসল বক্তব্য হচ্ছে সে তলোয়ার চালিয়ে 2.5 ডজন বেদুইনকে ঘায়েল করে প্রিয়াকে উটের ওপর তুলে মরুভূমির দিক দিগন্তে বিলীন হয়ে যাচ্ছে। যদিও আমরা সবাই জানতুম জুন্নে যেটুকু মরুভূমি দেখেছে সে পিরামিডে বেড়াতে গিয়ে, তাও জীবনে একবার মাত্র। যদিও পিরামিড কায়রো থেকে মাত্র 5 মাইল দূরে। উট কখনো চড়েনি, ট্রামের ঝাঁকুনিতেই বমি করে ফেলে। আর তলোয়ার, তবা তবা। মার্কুস জাতি গ্রিক, বেশি নয় কুললে 2500 বছর ধরে তারা মিশরে আছে। মিশর রানী গ্রিক রমণী ক্লিওপাত্রার সঙ্গে তার নাকি খোশ কুটুম্বিতা আছে। হবেও বা, কারণ প্রায়ই ব্যবসাতে দাও মেরেছে বলে ফেলতো এবং ফিরি 1 রোদ কফি খাইয়ে দিত। তাতে করে কাফের গণতন্ত্র ক্ষুণ্ণ হতো না, কারণ মার্কোসকে কাঠটা খালাইলেও আড্ডার ঝগড়া কাঁদিয়া সে কুসমিন কালেও হিস্সা নিত না। বেশিরভাগ সময় চেয়ারে হেলানে মাথা রেখে আকাশের দিকে হাঁ করে ঘুমুতো, কিংবা খবরের কাগজ থেকে তুলোর ফাটকা বাজারের তেজি মন্দির হাল হাকিকাত মুখস্থ করত। আর বাংলাদেশের তাবৎ চণ্ডীমণ্ডপ বেবাগ জমিদার হাভেলির আড্ডার প্রতিভূ হিসাবে আপনাদের আশীর্বাদে আর শ্রীগুরুর কৃপায় ধুলিত ধুলিয়ে অধম।
আমার বাড়ির নিতান্ত গা ঘেঁষে বলে নিছক কফি পানার্থে ওই কাফেতে আমি রোজ সকাল সন্ধ্যা যেতুম। বিদেশ বিভুঁই, কাউকে বড় একটা চিনি নে, ছন্নের মতো হেথা হোতা ঘুরে বেড়াই, আর দেশ ভ্রমণ যে কিরকম পীড়াদায়ক প্রতিষ্ঠান সে সম্বন্ধে একখানা প্রামাণিক কেতাব লিখবো বলে মনে মনে পায় তারা খুশি। এমন সময় হঠাৎ খেয়াল গেল কাফের কোণের আড্ডাটির দিকে। লক্ষ্য করিনি যে কফি পানটা ওদের নিতান্ত গৌণ কর্ম, ওরা আসলে আড্ডাবাজ। আম্মু যে আড্ডাবাজ শেষ তত্ত্বটা ওদের মনে ঝিলিক দিয়ে গেল একই ব্রাহ্ম মুহূর্তে। সে মহালগনের বর্ণনা আমি আর কি দেব। সুরসিক পাঠক, তুমি নিশ্চয়ই জানো শ্রীহরি শ্রীরাধাতে, ইউসুফ জোলেখাতে, লাইলি মজনুতে, ত্রিস্তান ইজোলদোতে কি করে প্রথম চারিচক্ষু বিনিময় হয়েছিল। কি ব্যাকুলতা, কি গভীর তৃষা, কি মহা ভবিষ্যতের প্রগাঢ় সুখস্বপ্ন, কি মরুতীর পার হয়ে সুধা শ্যামলিম নীলাম্বুজে আবহগানন্দ সে দৃষ্টি বিনিময় ছিল। এক ফরাসি কবি বলেছেন, প্রেমের সবচেয়ে মহান দিবস সেদিন যেদিন প্রথম বলেছিলুম আমি তোমাকে ভালোবাসি। ততটা হৃদয়ঙ্গম হলো সে ব্রাহ্ম মুহূর্তে। তা বা তুলসী গঙ্গাজল নিয়ে আসুন, স্পর্শ করে বলবো 3 লহমাও লাগেনি, এই ব্রাত্যের উপনয়ন হয়ে গেল। বেদ শাখা ঋষি স্থির হয়ে গেলেন। সোজা বাংলায় বলে জাতে উঠে গেলুম। অমিয়া ছানিয়া নয়ন হানিয়া বললুম, একরোত কফি। আড্ডার মেম্বাররা একে অন্যের দিকে তাকিয়ে পরিতোষের স্মিতহাস্য বিকশিত করলেন। ভাবখানা ভুল লোককে বাছা হয়নি। কাফের ছোকরাটা পর্যন্ত ব্যাপারটা বুঝে গিয়েছে। আমার ছন্নছাড়া ভাবটা তার চোখে বহু পূর্বেই ধরা পড়েছিল। রোদ পরিবেশন করার সময় নীলনদ ডেল্টার মতো মুখ হাঁ করে হেসে আমি যে অতিশয় ভদ্রলোক অর্থাৎ জোর টিপস দিই সে কথাটা বলে আড্ডার সামনে আমার কেস রেকমেন্ড করলো। জূর্ণ তালা লাগিয়ে বললেন, যা যা ছোটা মেলা জ্যাঠামো করিস না। আমার দিকে তাকিয়ে বললেন, খাসা আরবি বলেন আপনি? রবি ঠাকুর বলেছেন, এত বলি সিক্ত পক্ষ দুটি চক্ষু দিয়া সমস্ত লাঞ্ছনা যেন লইল মুছিয়া বিদেশি রঙ্গ হতে। ঠিক সেই ধরনের আমার দিকে তাকিয়ে জূর্ণ যেন আমার প্রবাস লাঞ্ছনায় এক থাবড়ায় ঝেড়ে ফেললেন আমার অঙ্গ থেকে। আমি কিন্তু মনে মনে বললুম, ইয়া আল্লাহ, 13 দিনে আরবিকে যদি এরা বলে খাসা তবে এরা নিশ্চয়ই খানদানি মনীষী। করজোরে বললুম, ভারতবর্ষের নীতি সত্য বলবে, প্রিয় বলবে, অপ্রিয় সত্য বলবে না। আপনাদের নীতি দেখছি আরো এক কদম এগিয়ে গিয়েছে, প্রিয় অসত্য বলবে। আড্ডা তো পার্লামেন্ট নয়, তাই হর ওয়াক্ত কথার পিঠে কথা চলবে এমন কোনো কসম দিব্যি নেই। দুম করে রমজান রে বললে, আমার মামা হজ করতে গিয়েছিলেন আর বছর। সেখানে জন কয়েক ভারতীয়ের সঙ্গে তার আলাপ হয়। তারা নাকি 5 ওয়াক্ত নামাজ পড়তো আর বাদ বাকি তামাম দিন রাত এক চায়ের দোকানে বসে কিচিরমিচির করত। তবে তারা নাকি কোন এক প্রদেশের, বিঙ্গালা, বাঙ্গিলা, কি যেন আমার ঠিক মনে নেই। উৎসাহে উত্তেজনায় ফেটে গিয়ে চৌচির হয়ে আমি শুধালাম, বাঙালা? হ্যাঁ হ্যাঁ। আমি চোখ বন্ধ করে ভাবলুম, শ্রীরামকৃষ্ণদেব, রবীন্দ্রনাথ, নজরুল ইসলাম বাঙালি, কিন্তু কই কখনো তো এত গর্ব অনুভব করিনি যে আমি বাঙালি। এই যে নমস্য মহাজনরা মক্কা শহরে আড্ডাবাজ হিসেবে নাম করতে পেরেছেন, নিশ্চয়ই বিস্তর মাথার ঘাম পায়ে ফেলে তারা আলবাত শ্রীহট্ট, নোয়াখালী, চাটগা, কাছাড়ের বাঙালি খালাসি, পশ্চিমবঙ্গের কলিকাতা নগরীর উপকণ্ঠে খিদিরপুরে আড্ডা মারতে শিখে হেলায় মক্কা করিলা জয়। আস্তে আস্তে চেয়ার থেকে উঠে ডান হাত বুকের ওপর রেখে মাথা নিচু করে অতিশয় সবিনয় কণ্ঠে বললুম, আমি বাঙালি। গ্রিক সদস্য মার্কাস প্রথম পরিচয়ের সময় একবার মাত্র সালাম আলাইক করে খবরের কাগজের পিছনে ডুব মেরেছিলেন। তার কানে কিছু যাচ্ছিল কিনা জানি না। আমি ভাবলুম রাশভারী লোক, হয়তো ভাবছেন নতুন মেম্বার হলেই তাকে নতুন জামাইয়ের মতো কাঁধে তুলে ধেই ধেই করে নাচতে হবে, একথা আড্ডার কনস্টিটিউশনে লেখে না। মুখের ওপর থেকে খবরের কাগজ ছড়িয়ে বললেন, দাও মেরেছি, একটা শ্যাম্পেন হবে আমাদের নতুন মেম্বার। কাউন্টারের পেছনে দাঁড়িয়েছিল মালিক। তার দিকে তাকিয়ে বাঁ হাত গোল করে বোতল ধরার মুদ্রা দেখিয়ে ডান হাত দিয়ে দেখালেন ফোয়ারার জল লাফানোর মুদ্রা। ম্যানেজার কুললে 2 ডিগ্রি কাত করে ঘাড় নাড়ল। আমি ভয়ে ভয়ে বললুম, এই দোকানে তো মদ বেচার লাইসেন্স নেই। মার্কোস বললেন, কাফের পেছনে তার ড্রয়িং রুমে এটা সব বেচে, আফিম, ককেন, হেরোইন, হশিশ, যা চাও। ছোকরাকে বললেন, আর একটা তামাকও সাজিস। বলে কি, কায়রোতে তামাক? স্বপ্ননু, মায়ানু, মতিভ্রমনু। দিব্যি ফর্সি হুকে এলো। তবে হনুমানের ন্যাজের মতো 3.5 গজি দরবারির নল নয়, তার সমস্ত জিনিসটার গঠন কেমন যেন ভোতা ভোতা জরির কাজ করা। আমাদের ফর্সি কেমন যেন একটু নাজুক মোলায়েম হয়, এতে যেন একটু গাইয়া। তবে হ্যাঁ,
চিরিমটা দেখে ভর্তি হলো, ইয়ার ডাবর পরিমাণ। এক পো তামাক হেসে খেলে তার ভেতর থানা গাড়তে পারে। তাও আছে। আগুনের বেলা অবশ্য আমি টিকের ধিকি ধিকি গোলাপি গরম প্রত্যাশা করিনি, কারণ কাবুলেও দেখেছি টিকে বানাবার গূঢ় তথ্য সেখানকার রসিকরাও জানেন না। আর যা খুশভাই বেরোলো তার রেশ দীর্ঘ 14 বছর পরও যেন আমার নাকে লেগে আছে। পাঠক, তুমি নিশ্চয়ই জানো সুগন্ধি ইজিপশিয়ান সিগারেট ভুবন বিখ্যাত, কিন্তু কখনো কি ভেবে দেখেছো বিশেষ করে মিশরি সুগন্ধি সিগারেট তৈরিবাদ করে বানাতে শিখলো কি করে? আইসো সে সম্বন্ধে ঈষৎ গবেষণা করা যাক। এক সিগারেট বানানোর পেছনে বিস্তর ইতিহাস, তার রাজনীতি আর দেদার রসায়ন শাস্ত্র লুক্কায়িত রয়েছে। সিগারেটের জন্য ভালো তামাক জন্মায় 3 দেশে: আমেরিকার ভার্জিনিয়াতে, গ্রিসের মেসোডোট এবং রুশের কৃষ্ণ সাগরের পারে। ভারতবর্ষ প্রধানত ভার্জিনিয়া খায়, কিছুটা গ্রিক, কিন্তু এই গ্রিক তামাক এদেশের টার্কিস এবং ইজিপশিয়ান নামে পরিচিত। তার কারণ একদা গ্রিসের ওপর আধিপত্য করত তুর্কি, এবং তুর্কি গ্রিসের বেবাক তামাক ইস্তাম্বুলে নিয়ে এসে কাগজে পেঁচিয়ে সিগারেট বানাতো। মিশরও তখন তুর্কির কবজাতে। এই তুর্কির কর্তারা কিছুটা তামাক মিশরে পাঠাতেন। মিশরের কারিগররা সেই গ্রিক তামাকের সঙ্গে খাঁটি মিশরের খুশবাই মাখিয়ে দিয়ে যে অনবদ্য রসনলি নির্মাণ করলেন, তারই নাম ইজিপশিয়ান সিগারেট। নিশ্চয়ই লক্ষ্য করেছেন, চায়ের টিন যদি রান্নাঘরে ভালো করে বন্ধ না রাখা হয়, তবে ফোড়নের ঝাঁকে চা বরবাদ হয়ে যায়। অর্থাৎ আর কিছু না হোক, খুশবাইটি আঁতুর ঘরে নুন খাওয়ানো বাচ্চার মতো প্রাণ ত্যাগ করে। মাল জাহাজ লাদাই করা যে অফিসারের কর্ম, তিনিও বিলক্ষণ জানেন যে জাহাজে কাঁচা তামাক লাদাই করা হয়েছে, তাতে করে গন্ধওয়ালা অন্য কোনো মাল নেওয়া হয় না, পাছে তামাকের গন্ধ এবং কিঞ্চিত স্বাদও নষ্ট হয়ে যায়। তাই তামাকের স্বাদ নষ্ট না করে সিগারেটকে খুশবাইয়ে মজানো অতীব কঠিন কর্ম। সিগারেটে 1 ফোঁটা ইউক্যালিপটাস তেল ঢেলে সে সিগারেট ফুঁকে দেখুন, 1 ফোঁটা তেল আস্ত সিগারেট একদম বরবাদ করে দিয়েছে। 5 বছরের বাচ্চাও তখন সে সিগারেট না কেশে অনায়াসে ভস ভস করে ফুঁকে যেতে পারে। বরঞ্চ এমন গুণী আছেন যিনি অ্যাটম বমের মাল মশলা মেশানোর হাড়হদ্দ হাল হাকিকাত জানেন, কিন্তু তামাকের সঙ্গে খুশবাই তার পেছনে রয়েছে গুরুতর রহস্যাবৃত ইন্দ্রজাল। কিছু বাড়িয়ে বলছি না, অজন্তার দেওয়াল এবং ছবির রং কোন কোন মশলা দিয়ে বানানো হয়েছিল, পাঠান যুগে পাথরে পাথরে জোড়া দেবার জন্য কি মাল কোন পরিমাণে লাগানো হয়েছিল, আমরা সে তত্ত্বগুলো মাথা খুঁড়েও বের করতে পারিনি, এবং পারেনি বিশ্ব সংসার বের করতে কি কৌশলে কি মশলা দিয়ে মিশরীয়রা তাদের মমিগুলোকে পচার হাত থেকে বাঁচিয়েছিল। স্বীকার করি, মিশরীরাই একদিন সে কায়দা ভুলে মেরে দিয়েছিল। পাঠান মোগল যুগে যেরকম আমাদের অনেকখানি রসায়নবিদ্যা অনাদরে লোপ পায়, তবু তো আমরা আজও মকরধ্বজ চবনপ্রাশ বানাতে পারি। ভেজাল তো শুরু হলো মাত্র সেদিন, আমাদেরই চশমার সামনে। মিশরীরাও ঠিক সেই রকম সুগন্ধ তত্ত্ব সম্পূর্ণ ভুলে যায়নি। ঝর্তি পড়তি যেটুকু এলেন তখনও তাদের পেটে ছিল, তাই দিয়ে তারা সেই সমস্যার সমাধান করলো। তামাকে কি করে খুশবাই জোড়া যায়, তামাকের সোয়াদটি জখম না করে। তাই যখন কোনো ডাকসাইটের তামাক কদরদারের তদারকিতে কায়রোর কাফেতে তামাক সাজা হয়, এবং সেই কদরদার যখন সে তামাকের নীলাভ ধুয়োটি ফুরফুর করে নাকের ভেতর দিয়ে ছাড়েন, এবং নীলনদের মন্দ মধুর ঠান্ডা হাওয়া যখন সেই ধুয়োটির সঙ্গে রসকিলি করে তাকে ছিন্ন ভিন্ন করে কাফে সর্বত্র ছড়িয়ে দেয়, তখন রাস্তার লোক পর্যন্ত উন্নাসিক হয়ে থমকে দাঁড়ায়। পার সিগার খেকো, পাইকারি সিগারেট ফোকো পর্যন্ত বুকের ওপর হাত রেখে আসমানের দিকে তাকিয়ে আলহামদুলিল্লাহ আলহামদুলিল্লাহ বলে। আর ইলিশের বেলা যেরকম হয়েছিল, এ অধম ঠিক সেই রকম তাজ্জব, মানে বেহেস্তের বর্ণনায় এ তামাকের বয়ান নেই কেন? তাহলে পাপ করে নরকে যেত কোন মূর্খ? বাঙালি তার চুলটিকে কেতা দুরস্ত করে রাখতে ভালোবাসে। কাবুলি বেলা অবেলা মোকা পেলেই তার পায়জারে গুটি কয়েক পেরেক ঠুকিয়ে নেয়। ইংরেজ আয়না সামনে পেলেই টাইটা ঠিক মধ্যিখানে আছে কিনা তা তদারকি করতে ব্যস্ত হয়ে পড়ে। পেশোয়ারি পাঠানের প্রধান শিরোপীরা তার শিরাভরণ নিয়ে, আর মিশরীর চরম দুর্বলতা তার জুতো জোড়াটিকে বালিশ রাখার জন্য। অতএব কাফেতে ঢোকা মাত্রই কাফের বুথ পালিশ ছোকরা এসে আপনাকে সেলাম ঠুকবে। আপনি তাকে বিলক্ষণ চেনেন, তাই দাঁত মুখ খিচিয়ে বলবেন, যা যা। তার অর্থ আচ্ছা পালিশ কর। যে 32খানা ঝকঝকে দাঁত দেখিয়ে আপনার বুথ পালিশ কর্মে নিযুক্ত হবে। সদস্যদের কেউ বলবেন শুভ দিবস, কেউ এই যে, কেউ একটু মৃদুহাস্য করবেন, আর কেউ মুখ খবরের কাগজের আড়ালে লেখেই কাগজখানা ঈষৎ দুলিয়ে দেবেন। ইতিমধ্যে আপনার কফি এসে উপস্থিত। ওয়েটার ঠিক জানে আপনি কতটা কড়া, কতখানা চিনি আর
কোন ঢঙের পেয়ালায় কফি খেতে পছন্দ করেন? আপনি বলবেন, চিঠিপত্র নেই। অর্থাৎ গৃহিণীর ভয়ে আপনি প্রিয়াকে কাফের ঠিকানা দিয়েছেন। জিজ্ঞেস করলেন, ফোন? আগে না, তবে ইউসুফ বে আপনাকে বলতে বলেছেন তিনি একটু দেরিতে আসবেন, আপনি যেন চলে না যান। চুলো যাকগে ইউসুফ বে, আমি জিজ্ঞাসা করছি চিঠি বা ফোন নেই? কাচুমাচু হয়ে বললে, আগে না, জানে আজ আপনি দরাজ হাতে বকশিস দেবেন না। যাও, চিঠির কাগজ নিয়ে এসো। কাফের নাম ঠিকানা লেখা উত্তম চিঠির কাগজ, খাম, ব্লটিং প্যাড, যাবতীয় সাজ সরঞ্জাম 1 মিনিটের ভেতর উপস্থিত হবে। আপনি পাশের টেবিলে গিয়ে গভীর মনোযোগের সঙ্গে প্রেমপত্র লিখে যখন ঘন্টাখানেক পরে আড্ডার টেবিলে ফিরে ওয়েটারকে বলবেন চিঠিটা ডাকে ফেলতে, তখন হঠাৎ রমজান বে শুধোবে, কাকে লিখলে? যেন কিছুই জানে না। চটে গিয়ে বলবেন, তোমার তাতে কি? রমজান বে উদাস সুরে বলবে, না, আমার তাতে কি? তবু বলছিলুম সকালে বিলকিসের সঙ্গে দেখা, সে তোমাকে বলে দিতে বললে তুমি যেন 11:30টায় ফামিনা সিনেমার গেটে তার সঙ্গে দেখা করো। আরো চটে গিয়ে বলবেন, তাহলে এতক্ষণ ধরে সেটা বলনি কেন? 11:30 বাজতে তো এখনো অনেক দেরি। আর সে কথা হচ্ছে না, আমি যে মিছিমিছি 1 ঘন্টা ধরে চিঠিটা লিখলুম। রমজান বে আরো উদাস সুরে বলবে, জানি নে ভাই তোমাদের দেশে প্রেমের রেওয়াজ কি। এদেশে তো জানি প্রিয়া পাশের ঘরে আর এই ঘরে বসে প্রেমিক পাতার পর পাতা প্রেমপত্র লিখে যাচ্ছেন। এতক্ষণ একটা মুখরোচক আলোচনার বিষয়বস্তু উপস্থিত হলো। রেশন শপ খোলা মাত্রই মেয়ে মধ্যে যেরকম দোকানের ভিতর ঝাঁপিয়ে পড়ে, তামাম আড্ডা ঠিক সেই রকম প্রেমপত্র লেখার সময় অসময় মকা বেমকা কায়দা কেতা সম্বন্ধে আলোচনা জুড়ে দেবে। ক্রমে ক্রমে আলোচনার বিষয়বস্তু হতে হতে পৌঁছবে সে সনাতন প্রশ্নে, কোন দেশের রমণী সবচেয়ে সুন্দরী হয়? অবান্তর নয়, তাই নিবেদন করি, দেশ বিদেশ ঘুরেছি, অর্থাৎ ভ্যাগাবন্ড হিসাবে আমার ঈষৎ বদনাম আছে। কাজেই আমাকে কেউ সুধান কোন দেশের রান্না সবচেয়ে ভালো, কেউ সুধান তুলনাত্মক কাব্যচর্চার জন্য কোন বিশ্ববিদ্যালয়ের প্রশস্ততম, আর অধিকাংশ সুধান কোন দেশের রমণী সবচেয়ে সুন্দরী। আমি কলির পরশুরামের স্মরণে উত্তর দিই, এনারা আছেন, ওনারাও আছেন। কারণ যারা দেশ বিদেশ ঘোরেননি তাদের সঙ্গে এই আলোচনাটা দানা বাঁধে না, বড্ড একতরফা বক্তৃতার মতো হয়ে যায়। আর সবাই জানেন বক্তৃতা আড্ডা সবচেয়ে ডাঙর দুশ্মন। এ সংসারে যদি কোন শহরের সত্যকার হক থাকে উপযুক্ত প্রাণাভিরাম বিষয় নিয়ে আলোচনা করার, তবে কসম খেয়ে বলতে পারি সে শহর কায়রো। কারণ কায়রোতে খাঁটি বাসিন্দা রূপে যুগ যুগ ধরে আছে গ্রিক, আরব, তুর্কি, হাফসি, সুদানি, ইতালীয়, ফরাসি, ইহুদি এবং আরো বিস্তর চিরিয়া। এদের কেউ কেউ বোরকা পরেন বটে, তবু অক্লেশে বলা যেতে পারে কাফের দরজার দিকে মুখ করে বসে আড্ডা অনায়াসে নিজের মুখে ঝাল খেয়ে নিতে পারে। আর শীতকাল হলে তো পোয়া বারো। কায়রোতে বছরে 2.5 ফোঁটা বৃষ্টি হয়। সাহারার শুকনো হাওয়া যক্ষারোগ সারিয়ে দেয়। পিরামিড কায়রোর বাইরেই ঠায় বসে। ফুর্তি ফার্তির নামে কায়রো বে-এখতিয়ার। মসজিদ, কবর কায়রো শহরে বেশুমার। শীতকালে না গরম না ঠান্ডা আবহাওয়া, সব শুদ্ধ জড়িয়ে মরিয়ে কায়রো টুরিস্টদের ভূস্বর্গ এবং টুরিস্টাদেরও বটে। তদুপরি মার্কিন লক্ষ্যপতিরা আসেন নানা ধান্দায়। তাদের সন্ধানে আসেন তাবৎ দুনিয়ার ডাক সাইটে সুন্দরীরা, তাদের সন্ধানে আসেন হলিউডের ডিরেক্টররা, এবং তারা সঙ্গে নিয়ে আসেন আরেক ঝাঁক সুন্দরী। কিন্তু থাক, সুশীল পাঠক, তুমি নিশ্চয়ই জানো কামিনী কাঞ্চন সম্বন্ধে আলোচনা শাস্ত্রে নিষেধ, গুরুর বারণ। মিশরি আড্ডাবাজরা দৈবাত একই আড্ডায় জীবন কাটান, বিষয়টা সবিস্তার বুঝিয়ে বলতে হয়। এই মনে করুন আপনি রোজ আফিস ফেরার পথে কাফেদা নীলের উত্তর পূর্ব কোণে বসেন। সে টেবিলটায় আপনার জন 5 দোস্ত বসেন। আড্ডার ফুল স্ট্রেংথ জন 10। সবাই কিন্তু সব দিন এই আড্ডাতেই আসেন না, তাই হরে দরে আপনার টেবিলে জন 5-7 নিয়মিত উপস্থিত থাকেন। এছাড়া আপনি সপ্তাহে 1 দিন, 2 দিন বাড়ির পাশের সেমিরামিস কাফেতে দক্ষিণ পশ্চিম কোণে বসেন। এই আড্ডার সদস্যরা কিন্তু আপনার কাফেদা নীলের সদস্যদের বিলকুল চেনেন না। এরা হয়তো চ্যাংড়ার দল, কলেজে পড়ে, কেরানিগিরি করে, বেকার কিংবা ইন্স্যুরেন্স এজেন্ট। এদের আলোচনার বিষয়বস্তু রাজনীতি, অর্থাৎ কোন পাশার বউ কোন মিনিস্টারের সঙ্গে পরকীয় করেন বলে তার বোনপো পার্টিতে ভালো নকরি পেয়ে গেল, কিংবা আলোচনার বিষয়বস্তু সাহিত্য, অর্থাৎ কোন প্রকাশক 1000-এর নাম করে 3000 ছাপিয়ে বেশ 2 পয়সা কামিয়ে নিয়েছে। এছাড়াও অবশ্যই দুনিয়ার হাজারো জিনিস নিয়ে আলোচনা হয়, তা না হলে আড্ডা হবে কেন? এই আড্ডার সদস্যদের সবাই সব জানতা। এরা মিশর তথা তাবৎ দুনিয়ার এত সব গূঢ় এবং গরম গরম খবর রাখেন যে এদের কথাবার্তা হাব ভাব দেখে আপনার মনে কোনো সন্দেহ থাকবে না
যে এদের প্রত্যেকের চোখের সামনে এক অদৃশ্য অশ্রুত টেলিপ্রিন্টার খবর জানিয়ে যাচ্ছে এবং সে খবরের যোগান দিচ্ছে রাশারবেরিয়া, জার্মানির হিমলার এবং কলকাতার টেগার্ট। রোজ বাড়ি ফেরার সময় আপনি তাজ্জব মানবেন, এদের সাহায্য ছাড়া মিশর তথা দুনিয়ার বাদবাকি সরকারগুলো চলছে কি করে। আপনার মনে আর কোনো সন্দেহের কোনো অবকাশ থাকবে না যে এদের যদি মস্কো, বার্লিন, লন্ডন, দিল্লির বড় কর্তা বানিয়ে দেওয়া হয়, তবে দুনিয়ার কুল্লে সমস্যার সাকুল্যে সমাধান এক লহমায় হয়ে যাবে। মনে মনে বলবেন, হায় দুনিয়া, তুমি জানছো না তুমি কি হারাচ্ছ। আপনি এদের চেয়ে বছর দশেক বড়, তাই এরা আপনাকে একটুখানি সমীহ করে, যদিও আর না হয়েই বিড়ি টানে, কারণ এদেশের সে রেওয়াজটা তেমন নেই। আপনি নিতান্ত বিদেশি বলেই এই আড্ডায় ছিটকে এসে পড়েছেন। এদের কাউকে পয়লা আড্ডায় নিয়ে গিয়ে কোনো লাভ নেই। আপনি নিয়ে গিয়েছিলেন, বেচারি সেখানে রাটি কাড়েনি, যদ্যসি দুসরা আড্ডাতে সেই তরপা তো সবচেয়ে বেশি। তাছাড়া আপনি মাসে একদিন কিংবা দুদিন শহর থেকে মাইল তিনেক দূরে একটা কাফেতে যান। আপনার এক বন্ধু সে কাফেটারই উপরতলায় থাকেন, খাসা জায়গায়, সামনেই নীলনদ বয়ে যাচ্ছে। আপনারই বন্ধু এখানকার এই আড্ডার সঙ্গে আপনার পরিচয় করিয়ে দিয়েছিলেন। তাকে প্রথম খুঁজবেন কাফেতে, সেখানে না পেলে অবশ্য তার ফ্ল্যাটে যেতে পারেন, তাতে কিন্তু কোনো লাভ নেই। এই কাফে আপনাকে উদ্বাহু হয়ে অভ্যর্থনা করবেন, যেন আপনি অনেক দিনের হারিয়ে যাওয়া ফিরে পাওয়া ভাই। কারণ আপনি এখানে আসেন কালে ভদ্রে। আপনাকে পেয়ে এদের বিশেষ আনন্দ, কারণ পক্ষাধিক কাল ধরে তারা যেসব বিষয় কেটে কুটে ঘষে পিষে চাটনি বানিয়ে ফেলেছিলেন, সেগুলো তারা নতুন করে হাড় কাটে ঢুকিয়ে রামদা উঁচাবেন। আপনার রায় জানতে চাইবেন, যে রায়ই দিন না কেন আপনার উদ্ধার নেই। আপনি যদিও গাধীর দেশের লোক, আপনি অবশ্যই ১০০ বার এদের বলেছেন যে গাধীর সঙ্গে আপনার কোনো প্রকার সাক্ষাৎ যোগাযোগ নেই, কিন্তু তাতে করে কোনো ফায়দাও ওতরায় না। যদিও আপনার জ্ঞানগম্বিতে কারো কোনো সন্দেহ নেই, কারণ আপনি গূঢ় ষষ্ঠেন্দ্রিয় ধারণ করেন, ইত্যাদি ইত্যাদি, তবু স্বীকার করতে হবে, ইত্যাদি ইত্যাদি। আপনি নির্ঘাত শেষ বাস মিস করবেন, বন্ধুর ফ্ল্যাটে সোফার উপর চতুর্থ জাম যাপন করে পরদিন সকালবেলা বাড়ি ফিরবেন।